সিএর জন্য আতঙ্ক। এতদিন আমরা শুনছিলাম যে মুসলিম সমাজ তারা আতঙ্কে রয়েছেন, কিন্তু দেবাশিস সেনগুপ্ত নামেই বোঝা যাচ্ছে তিনি মুসলিম নন, তিনিও নাগরিকত্ব হারানোর ভয়ে আতঙ্কে আত্মহত্যা করেছেন। কিভাবে দেখছেন বিষয়টা? একের নাম হচ্ছে আতঙ্ক তৈরি করা। হিটলার একটা আতঙ্ক তৈরি করেছিল খ্রিস্টানদের মধ্যে, যে ইহুদিদের সর্বশান্ত করতে না পারলে তাদের সাড়ে সর্বনাশ, ইহুদিদের শেষ করতে হবে। ইহুদিরা সব নিয়ে পালাচ্ছে, সব চাকরি বাকরি, অর্থ, সামর্থ্য, শিল্প সব ইহুদি জাতির লোক নিয়ে পালাচ্ছে। এই ভয়টা তিলে তিলে ধরিয়ে দিয়েছিল হিটলার। এবং তারপরে ইতিহাস আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী জানি। শুধু হিটলার এবং তার দলবল ইহুদিদের প্রতি চড়া হয়েছিল তা নয়, গোটা আমাদের জার্মানির খ্রিস্টান জনসম্প্রদায়ের বিরাট অংশ ইহুদিদের প্রতি রুষ্ট ছিল, যার জন্য এতগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প করে হত্যা করতে পেরেছিল। পৃথিবীর 1/3 ইহুদিদের হত্যা করে দিয়েছিল। বুঝুন আতঙ্ক তৈরি কাকে বলে। তেমন সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল প্রথমে, তারপরে অ্যাক্ট, তারপরে এখন লাগু হয়েছে। তো আমাদের এই যে একটা নাগরিকত্ব সংশোধনী আইন, এটা 1955 সালে যে নাগরিকত্ব আইন, সেই আইনটাতে কিছু সংশোধন করে সরলীকরণ করা হয়েছে। কাদের জন্য? 3টে দেশ থেকে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে এসেছে ভারতবর্ষে, তাদেরকে সম্মানের সাথে যাতে ভারতে রাখা যায় তার জন্য। ক্লিয়ার? 3টে দেশ, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান। আফগানিস্তান তত আলোচ্য বিষয় নয়, পাকিস্তান, পশ্চিম পাঞ্জাব, পূর্ব পাঞ্জাব, বুঝতেই পারছেন ভারত ভাগ হওয়ার সময় যেখানে খুনোখুনি বেশি হয়েছিল, ওই দিকটা পাকিস্তান। আর পূর্ব পাকিস্তান বলতে এখন বাংলাদেশ, অধুনা বাংলাদেশ। তারা যে জনগণ বন্টন হয়েছিল মূলত আসাম, পশ্চিমবঙ্গ, এইসব জায়গা থেকে বাংলা ভাগ হয়েছিল। তো এই যে জায়গাটা, সেখানকার যারা হিন্দু, যারা সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু হিন্দুই মেজরিটি, যেমন পশ্চিমবঙ্গে মেজরিটি প্রায় 97% হচ্ছে মুসলমান সংখ্যালঘুদের মধ্যে, সেরকম ওখানকারও সংখ্যালঘুদের মধ্যে মেজরিটি হচ্ছে হিন্দু। সেটা সব সংখ্যালঘুর মধ্যে প্রায় 95%-এর বেশি। তো হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, শিখ, এই 6টা ধর্মের মানুষ এই 3টে দেশে যারা সংখ্যালঘু, এরা যদি অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসে, এদেরকে সুরক্ষা দেবার একটা ব্যবস্থা ভারতের এই আইনের মাধ্যমে করা হয়েছে। 1955 সালের আইনকে সরলীকরণ করে, এটা হলো সিএএ। এটা পাশ হয়েছে লোকসভা, বিধানসভায়, রাষ্ট্রপতি সই করেছে, এতদিন পরে সেটা লাগু হলো। অনেক ভাবনা চিন্তা, পরীক্ষা নিরীক্ষা করে কেন্দ্র সরকার লাগু করেছে। এই তো গল্প। আমরা এই যে পুরো সিএ এর গল্পটা দেখছি, এর মধ্যে বিতাড়ন হওয়ার কোনো জায়গায় নেই, বিষয় না এটা। এবং সিএটা ভারতের সিটিজেনদের উপরে লাগুই হচ্ছে না। ভারতীয় নাগরিক যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান নির্বিশেষে বলছি, সিএটা ভারতীয় নাগরিকদের বিষয় নয়। অর্থাৎ অনেকে বলছে সিএ এর মাধ্যমে যেহেতু মুসলমানদেরকে গণহারে করা হচ্ছে না, তাই সাম্যতার অধিকার নাকি লঙ্ঘিত হচ্ছে। আরে ভারতের নাগরিকত্বের বিষয় নয় তো লঙ্ঘিত হবে কি করে? ভারতের নাগরিকদের উপর যদি প্রযুক্ত হতো, তাহলে কোনো আইন ভারতের সংবিধানের সাম্যতা আইনের পরিপন্থী হচ্ছে না অনুপন্থী হচ্ছে, সেটা মূল্যায়িত হতে পারত। সিএএ হচ্ছে 3টে দেশ থেকে যারা ভারতবর্ষে এসছে এবং যাদেরকে নাগরিকত্ব বা নাগরিক বলে মনে করা আইনত হচ্ছে না, শুধু তাদের জন্য। মমতা ব্যানার্জি বলছেন যে এটা অধিকার কেড়ে নেওয়ার আইন, অ্যাপ্লাই করলেই নাগরিকত্ব চলে যাবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। স্ট্রং প্রতিবাদ করব বলছেন মমতা ব্যানার্জি। এটা 2024-এ বলছে। 2024-এ ওনার রান্নার উপকরণ আলাদা, ওনার মাল মশলা, শাকসবজি, ডিম ভাত আলাদা রান্নার উপকরণ। আর 2021-এ ছিল আলাদা, 19-এও ছিল আলাদা। তখন শুধু মুসলমানদের ভয় দেখাচ্ছিল, কে চি চি, মুসলিম এলাকায় মাথায় কাপড় দিয়ে, এবং এমনভাবে মুসলমানদের ভয় দেখিয়ে এক্ষুনি বেরিয়ে গেল ভারত থেকে। তো মুসলমানরা গেল 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 রফ তুলেছিল, তখন কিন্তু হিন্দুরা তো রফ তুলেনি, রফ তুলেছিলাম। তুলতে তারা আতঙ্কিত হয়ে গিয়ে, তারা তো দুধের গাই, প্রচুর বুদ্ধি তাদের,
মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে প্রায় 50 কোটি টাকারও বেশি রেলের সম্পত্তি পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল। কত লোক মারাও গেল, তো কিছু ভারতবর্ষ অন্য জায়গাও মারা গেছে। একটা সাম্প্রদায়িক আবহ তৈরি করলো। দিদি করেছিলেন, কারণ 21 সালে ইলেকশনে ভোটের জন্য সমস্ত মুসলমানদের একটা এই কুঠুরির মধ্যে ঢোকানো দরকার ছিল। সে কুঠুরির নাম হচ্ছে তৃণমূলের কুঠুরি। ঢুকিয়ে দিয়েছে, ভোট পেয়ে গেছে, লাভ হয়ে গেছে। তারপরে মুসলমান সমাজে আমাদের মতো কিছু শয়তান আছে, তারা মুসলমান সমাজে একটা অংশকে একটু বুঝিয়ে দিয়েছে, আরে না রে ভাই, এরকম কোনো ব্যাপারই নয়, এটা এনআরসি নয়, এনআরসির মধ্যে বিতরণের প্রশ্ন আছে। যদি কোনো ভারতীয় নাগরিক সে না হয় এনআরসির মধ্যে, যেটা আসামে দেখেছি আমরা। কিন্তু সিএ এর মধ্যে বিতরণের প্রশ্নই নেই। ধরুন আমি আর আপনার যে ক্যামেরাম্যান, এই দুজন ভারতীয়। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, তাই না? তা আপনি বাংলাদেশ থেকে এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর আগে। আপনাকে কোনো হুমকি টুমকি দিয়েছিল নাকি? চলে এসছেন ধরুন, হুমকি টুমকি দিয়েছিল বা কিছু একটা ভালো লাগেনি আপনার বাংলাদেশের মন্দির টন্দিরে ঝামেলা হচ্ছে, ওইসব দুর্গা পুজো ঠিকমতো করতে পারছেন না, ভালো লাগছে না। আপনার বাপ ঠাকুরদাদের আসার সুযোগ ছিল, আসেনি। আপনার মনে হয় আমি আমার বাবা আসল যে মাতৃভূমি ভারতবর্ষ তো আসল ভূখণ্ড, আপনার ভূখণ্ড ভারতবর্ষ তো আসলে আপনার কোনো বাবা ঠাকুর দ্বারা তারা ভাগটাক সময় তারা নিজের ওই অংশেই রয়ে গেছে, না চলে আসতে পারতো, আসেনি, ভালোবেসেছিল, তারা দেশটাকে ভালোবেসেছিল। পাকিস্তানে যেসব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়ে গেছে, তারা পাকিস্তানকে সীমাহীন ভালোবেসেছে, যে আমার শিকড়, আমার মাটি, আমার আকাশ, আমার বাড়ি, আমার অস্তিত্ব, আমার পরিচয়, আমি মরে গেলেও ছাড়বো না। বাংলাদেশে যে লোকগুলো রয়ে গেল 28% মতো, হিন্দুর মধ্যে 22% থেকে গেল, 6% মাত্র ছিল। আমরা জানি যে 1941-42 সালে 28% হিন্দু ছিল। কোথায়? বাংলাদেশে। 1951 সালে, 10 বছর পর, মানে ভারত ভাগের পর, সেটা হয়েছিল কত? 18%, অর্থাৎ মাত্র না 22%, মাত্র 6% চলে এসেছিল, মাত্র 6%, 22% হয়ে গিয়েছিল। বাংলাদেশের কথা বলছি, মানে আপনার বাবা কাকারা তাই ছিল আর কি। না না, আমি এই দেশে, ওই দেশে আপনাকে ওই দেশে পাঠিয়ে দেবো, কথার কথা বলছেন। হ্যাঁ, ঘটিও তো খুব ভালো না, আপনাকে কে দিয়ে একটু পরীক্ষা করে দেখতে হবে, ছাড়বো না আপনাকে। তো যাই কি, তো আপনি এলেন, আসার পর কবে এসছেন আপনি? আপনি ধরুন 2024 সালে 14 সালের 31শে ডিসেম্বর আগে এসেছেন। তো আপনি এসে কী করেছেন? আপনাকে ওই সেই উত্তর 24 পরগনা সব আছে না, তৃণমূলের নেত্রী, সে বলছিল, এই জাকিরের কাছে যাবে যারা বাংলাদেশের লোকজন আছো, তোমাদের আধার টাধার সব জাকির করে দেবে। আচ্ছা, ওটা বৈধ করা? অবৈধ করা তো। প্রচুর লোক মানে এখানে টিকে থাকার জন্য সুস্থ পথে করেনি, আবার অসুস্থ পথে আধার ভোটার তৈরি করেছে। কেউ কেউ অ্যাডমিট কার্ড জাল করেছে, প্রচুর অ্যাডমিট কার্ড আমি দেখেছি, জাল অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের বলছি, অ্যাডমিট কার্ড জাল। কে দায়িত্ব নেবে? আমার কাছে ছিল তো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে আমি একসময় কোঅর্ডিনেটর ছিলাম, জাল অ্যাডমিট কার্ড একগাদ এসেছিলো। আমি এটা আমি দপ্তরকে পাঠিয়েছিলাম এবং প্রুভ হয়েছিল। ওই স্টুডেন্টরা যারা ভর্তি হতে এসেছিলো তারা কান্নাকাটি করেছিল, স্যার পুলিশ হাতে ধরিয়ে দেবেন না। ওরা কিন্তু ওপার বাংলা থেকে এসেছে, তারা এখানে স্থায়ীভাবে থাকতে চাইছে, যাদবপুর অঞ্চল বাসে। শুনে নিন এটা। তো তারা যে বাস করছে, তাদের আধার হয়ে গেছে, তাদের ভোটার হয়ে গেছে, তাদের রেশন কার্ডও হয়ে গেছে, বৈধ পথে হোক আর অবৈধ পথে হোক হয়ে গেছে। কিন্তু তারা কি এভাবে বাস করবে? তারা কি এটা কি সুস্থভাবে বাস করার পদ্ধতি? তাদের মর্যাদার সাথে বাস করতে দিতে হবে। কারণ আমরা জানি ভারতবর্ষ ভাগ হয়েছে ধর্মের নামে, তখন তারা আসেনি, এখন তারা বাধ্য হচ্ছে আসতে। তাহলে কি ভারত তাদের তাড়িয়ে দেবে? আন্তর্জাতিক শরণার্থী আইন অনুযায়ী, জেনেভা কনভেনশন অনুযায়ী তা হতে পারে না। কারণ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোত্রের নামে যদি প্রতিবেশী কোনো রাষ্ট্রের মানুষ অত্যাচারিত হয়, নিকটতম রাষ্ট্রের পছন্দ রাষ্ট্রে সে যদি আশ্রয় গ্রহণ করে, আন্তর্জাতিক শরণার্থী আইন অনুযায়ী তাকে আশ্রয় দান করা কর্তব্য প্রতিবেশী রাষ্ট্রের। আপনি বলেন মুসলমানও তাই না, মুসলমান তো ওই দেশের সংখ্যাগুরু, তা তো ধর্মের জন্য মাদ্রকে আসছে না, বুঝতে হবে এটা। আর ধর্মের নামই ভারত ভাগ হয়েছে, দেশ ভাগ হয়েছে, পাঞ্জাব ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, ধর্মের নামে রক্তের হোলি খেলে, বললে চলবে না। তো আজকে যারা ভালোবেসে রয়ে গিয়েছিল, তখন যারা তাদের সন্তানদের জন্য যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তারা তো যদি ভারতে আসে, তাদেরকে ভারত তাড়িয়ে দেবে, একটু উত্তর দিন। এটা নৈতিকতা, মানবিকতা তাড়িয়ে দেবে ভারত? তাহলে উচিত তাড়িয়ে দেওয়া, নাকি তাদের দুঃখ কান্নার কথা মূল্যায়ন করে
তাদের আসল যে মাতৃভূমি তাদের সেখানে স্থান দেওয়া, তাদের এখানেই থাকার কথা ছিল। এই টোটাল পরিবারগুলো একসময় ভারতে আসারই কথা ছিল, তারা আসেনি। তারা মনে করেছিল ওখানে হয়তো বেঁচে থাকবে, তাদের হয়তো কেউ অভয় দিয়েছিল, রশিদ মিয়া, করিম মিয়া, হামিদ মিয়া, বসির মিয়া হয়তো অভয় দিয়েছে, বা থাকো আমরা আছি, তারা রয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে জন্টু মিয়া, কন্টু মিয়া, লন্টু মিয়া, গুন্ডা মিয়া, দাড়িওয়ালা, টুপিওয়ালা, যারা মন্দিরের মধ্যে দুর্গা প্রতিমার মণ্ডপের মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা করে দুজনকে মেরে দিল, বলে গেলে চলবে নাকি? হাসিনা তো ভারতের আশীর্বাদ পাচ্ছে, ঠিক কথা, হিন্দু ভোটও পাচ্ছে, কিন্তু হাসিনা কন্ট্রোল করতে পারছে না, এটা ঘটনা, এটা চরম সত্য। তারপরও হাসিনাকে ভারত মেনে নিয়েছে কেন? তোদের পড়া সবচেয়ে ভালো ছেলে কেনা বলে যে আচুটে দেই করে নাচছে আর মদ খাচ্ছে, তুলনামূলক হাসিনা ভালো, হাসিনাও নিরুপায়, মোল্লাতন্ত্রের সাথে আপোষ না করলে তারও অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, এটা বাস্তব সত্য, এটা চলছে তো। তো সেই লোকগুলো যদি ভারতবর্ষের সংখ্যালঘুরা আসে, তাদেরকে যদি বৈধতা দেওয়া হয় সিএ এর মাধ্যমে, আপনি বলে আমার আধার আছে, ভোটার আছে, আর বৈধ কিনা দেখুন আধার ভোটারটা, আবার বৈধ হলো আধার ভোটার দুটোই নাগরিকত্বের প্রমাণ নয়, কারণ আধারে লেখা আছে এটা এটা নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ডেই লেখা আছে। আর ভোটার 18 বছর নিচে যে ভোটার নয়, তাহলে 18 বছর নিচে যারা তারা তাহলে ভারতের নাগরিক নয়, তাহলে পাসপোর্ট একমাত্র নাগরিকত্বের পরিচয়। ভারতে যদি পাসপোর্ট থাকে প্রত্যেক লোকের, কটা লোকের হাতে পাসপোর্ট আছে? নেই। তাই তো সিটিজেনশিপ কার্ড করার প্রশ্ন উঠেছিল, তাই তো এনআরসি প্রশ্ন উঠেছিল, বুঝতে হবে তো। চীনের যেমন এনআরসি করা হয়েছে, ওখানে সিটিজেনশিপ কার্ড আছে, পাকিস্তানেরও আছে, সৌদি আরব আছে, ভারতের নেই। ভারতের লোকের পাসপোর্ট হলে তবে সে ভারতীয় নাগরিকত্ব অন্য দেশের চোখে। তো যারা ওপার বাংলা থেকে এলো বা পাকিস্তান থেকে এলো, আফগানিস্তান থেকে এলো, সেই অসহায় মানুষগুলোকে আন্তর্জাতিক শরণার্থী আইনের কথা মাথায় রেখে এবং ভারত ভাগের যে ট্র্যাজেডি তার বাস্তবতাকে স্বীকার করে নিয়ে যদি তাদের সম্মানের সাথে ওই 6টা সংখ্যালঘু সেকশনকে যদি একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে প্রথমে কি করা হয়েছে যে তারা কি কারণে ভারতে এসছে বা বাংলা এসছে সেটাকে মূল্যায়ন করা, তার জন্য উপযুক্ত কাগজপত্র নথি প্রমাণ করা, তারপরে তারা যে এখানে এসেছে তার জন্য একাধিক ডিক্লারেশন দেওয়া যে আমি এসেছি এই পদ্ধতিতে। তারা অন্ধকার পথেই তো এসছে, তারা তো নাগরিকত্ব নিয়ে আসেনি, লুকিয়ে আসছে, লুকিয়ে আসে। তো আমেরিকা তো ভারতবর্ষ থেকে মিডল ইস্ট থেকে প্রচুর লোক লুকিয়ে ওই লোহিত সাগর টপকে ওই মেক্সিকো দিয়ে ঢুকে গেছে প্রচুর ভারতীয়, যাদের ডঙ্কি না কি বলে, হ্যাঁ। তো তারা অনেক সময় ধরা পড়ে যান, ধরা পড়ে গেলে তাদেরকে ভারতবর্ষে বা ওই মধ্যপ্রাচ্যের দেশ যেখানে গন্ডগোল হচ্ছে, ওই কাঁচা ভূখণ্ড, সিরিয়া, লিবিয়া, মানুষ জীবন যুদ্ধে বেঁচে থাকেই তাদেরকে দুষ্কর, তাই তারা পালায়। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশ যে দাবিকে বলা হয় ইউএসএতে, অনেক দেশে যায়, ইউএস ছাড়া অন্য দেশেও যায়, ইউএসএতে বেশি যেতে যায়। তো তাদের মধ্যে একটা অংশকে আবার ফিরিয়ে দেয় যখন দেখা যায় তারা এমনি এসছে আর কি, আরও বেশি সমৃদ্ধশালী দেশে থাকবে বলে তাদেরকে ফিরিয়ে দেয়। আর কিছু লোকদের নাগরিকত্ব দেয়, একে বলে কি অ্যাসাইলাম বলা হয়। তাদের কাদের দেওয়া হয়? যাদের প্রকৃতপক্ষে অত্যাচারিত হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড আছে, তারা সেখানে নিরাপদ নয়, সিরিয়াতে নিরাপদ নয়, নেপালে নিরাপদ নয়, কোরিয়াতে নিরাপদ নয়, গাজায় নিরাপদ নয়, বা অন্য কোনো দেশে নিরাপদ নয়। যদি সেটা প্রমাণিত হয় তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়, মানে আমেরিকা নাগরিকত্ব দিয়ে দেয়, কোর্টে ওটা মূল্যায়িত হয়। তাহলে আমেরিকা বন্ধ করছে এটা। তাই ভারতবর্ষের এরা তো ভারতেই ছিল কিছুদিন আগে, এরা ভাগ্য বিড়ম্বনায় তো ওখানে চলে গেছে, বাধ্য হয়েছে। ভাগ হওয়ার তো কথা নয়, তোমরা পলিটিক্স করবে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তসই না, ভারতকে ভাগ করে দাও, একদম কেটে দাও, আমি আগে প্রধানমন্ত্রী হই। তোমরা পলিটিক্স করার জন্য মানুষকে ভাগ্য বিড়ম্বনার মধ্যে ফেলবে, তাদের নাতিরা অত্যাচারিত হলে তার নিজের দেশে আসবে, তাকে মিনিমাম সম্মান দেওয়া হবে না? নিজের দেশ তাদের, ভারতবর্ষ মূল ভূখণ্ড। তো আসার পর তাদেরকে দুটো কমিটি আছে, একটা জেলা লেভেল কমিটি, একটা আপার লেভেলের কমিটি, দুটো কমিটি মূল্যায়ন করবে। এবং পাশাপাশি যার প্রতিবেশী যেখানে তারা বাস করছে, যে এদের আচার আচরণ কেমন, এদের সততা, পরিচ্ছন্নতা, দেশপ্রেম কতটা হতে পারে ভারতের প্রতি, এবং সৎ লোক কিনা, এটাও স্টাডি করা হচ্ছে। একাধিক ডিক্লারেশন করে তাদেরকে একটা কার্ড দেওয়া হবে, সিটিজেনশিপ কার্ড, মানে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সিটিজেনশিপের সার্টিফিকেট, যাতে এরা মর্যাদার সাথে বাস করতে পারে। দিস ইজ
সিএএ কি প্রবলেম বলুন? স্যার এখানেই তো প্রশ্ন উঠছে যে তাহলে মুসলমানদের কোনো প্রবলেম কি আছে বলুন? তো না, বলুন মুসলমানদের প্রথমত কোনো প্রবলেম ছিল না 2021 সাল 19 সাল মাথায় রাখুন কি করেছে মাননীয়া ওটা ছিল ভোটের একটা ইনক্যাশ, ভোটের একটা অস্ত্র, ব্যবসা অস্ত্র। এই তো ভয় দেখানো গেল, হিটলার ঠিক এটাই বলেছিল, এই তো ভয় দেখানো গেছে সফল, এটা বুঝতে হবে। তো সেটা করে প্রথমে মুসলমানদের ভয় দেখালো যে মুসলমানদের নাকি এটা করে তাড়িয়ে দেওয়া হবে। তো মুসলমানদের তো মূল্যায়নের প্রশ্নই নেই। যদি বাংলাদেশ থেকে কিছু হিন্দু এখানে এসে থাকে, এই মুসলমান কিছু এসে থাকে, লুকিয়ে চুকি থাকে, তাদের বাংলাদেশে পাঠিয়ে দিলে অসুবিধা আছে? উত্তর দিন তো। ভারতবর্ষে কি সরাইখানা? সবাই এলে ভারতবর্ষ থেকে যাবে? ধরুন সংখ্যাগুরু অংশের মুসলমানরা পাকিস্তান থেকে বাংলাদেশে আসলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে, হ্যাঁ, ওয়েলকাম। হিন্দুদের, বৌদ্ধদের, জৈনদের, খ্রিস্টানদের দেওয়া যাবে না? কোথায় এটাই এইটা প্রশ্ন, এর উত্তর শুনে নিন, দেওয়া যাবে না। ভারতবর্ষ বাইরে থেকে লোক এসে গেলেই তাদের রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আবার ব্যাপার আছে, এখানে মজা আছে, যেটার ব্যাখ্যা কেউ দেয়নি। সিএ এর মধ্যে এর একটা প্রবিধান আছে, অপশন আছে, প্রভিশনও আছে। কি? কিছু মুসলমান যারা ইতিমধ্যেও ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে, যেমন পাকিস্তানের আহমদিয়া মুসলমান, খোজা মুসলমান, শিয়া মুসলমান, বাংলাদেশের নাস্তিক মুসলমান, অনেক মুসলমান ধর্মীয় অন্ধত্ব কোরআন বিরুদ্ধে লড়াই করে যারা শাহবাগ আন্দোলন করেছে, যেমন তসলিমা নাসরিন কিছু লিখেছিল, সেই সকল মুসলমানদের ভারতবর্ষে এলে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কিন্তু আম মুসলমান চলে এলে তাদের দেওয়া যাবে না। এইটা হচ্ছে কন্ট্রোল। ফলে মুসলমান এলে দেওয়া যাবে না, এটাও একটা ভ্রান্তিকরণ। এই প্রচারটা কেন্দ্র সরকারকে বাংলায় চালাতে হবে। যারা বিরোধী রাজনৈতিক দল এই প্রচারটা ঠিকমতো চালাচ্ছে না। তারা 1955 সালের অন্য দেশ থেকে আসার যে আইন, সেই আইনের সুবিধা তারা পাবে, ওই মুসলমানরাও পাবে, খোজা মুসলমানরা, আহমদি মুসলমানরা, যাদেরকে মুসলমানই মনে করে না। শিয়া মুসলমানদের, সুন্নি মুসলমানদের একটা অংশ মুসলমান মনে করতে চায় না, টর্চার চালায়। আপনি জানেন ছিটমহল যখন ভাগ হলো 14,000-এর মতো বাংলাদেশি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে, 14,000+, তার মধ্যে মেজরিটি মুসলমান, তার ভারতের নাগরিকত্ব পেয়েছে। অর্থাৎ গণহারে মুসলমানদেরকে ওই অন্যান্য সংখ্যালঘুদের সাথে একই প্ল্যাটফর্মে রাখা হচ্ছে না। গণহারে রাখার ব্যাপার আছে, গণহারে রাখালে তাহলে তো গণ্ডগোল হয়ে যাবে। তাই শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য এই সুযোগ সুবিধা দেওয়া। আমরা তো এখানে সংখ্যালঘুদের অধিকার নিয়ে চিৎকার চাচুরি করি, তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘুদের মূল্য নেই। বরঞ্চ ওখানকার সংখ্যালঘুরা অত্যাচারিত হয়ে বাংলায় এলে, ভারতে এলে, এখানকার মুসলমানদের, সংখ্যালঘু মুসলমানদের তাদের জড়িয়ে ধরা উচিত। এসো ভাই, বুকে এসো। আমরা তো এখানে অনেক মাথা উঁচু করে আছি। তোমরা না বলিনি, তোমরা এসেছো, কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, তোমরা আমরা বুকে এসো। আগে শুধু মুসলমানদের ভয় দেখানো ছিল, কিন্তু মুসলমানরা সবাই ভয় পাচ্ছে না। একটা অংশ এখনো ভয় আছে। আমাকে প্রচুর মুসলমান জিজ্ঞেস করে যে দাদা আমাদের তাড়িয়ে দেবেন তো সিএ করে। আমরা সিএ করে যদি একটা বৈধ ভারতীয় মুসলমানকে তাড়ায়, তার লাইবিলিটি আমার। 3.5 কোটি বাঙালি মুসলমান এই পশ্চিমবঙ্গে প্রায় বাস করে, 3.5 কোটি। একটা মুসলমান, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, হাউয়ের মাধ্যমে বলছি, মাধ্যমে বলছি, একটা মুসলমানকে যদি সিএ ক্ষতিগ্রস্ত করে, ভারতীয় নাগরিক মুসলমানদের বলছি, আমি বাইরের মুসলমানদের বলছি না, তার দায় আমার 1 লাখ, কাজী মাসবাক্তার, আমি লায়াবল থাকবো বলছি। পুরো মিথ্যাচার একদম। না বলেনি, এতদিন ধরে মুসলমানদের ভয় দেখেছে, এখন দেখছে যে হিন্দু ভোটটাকেও হাত করতে হবে, তাই হিন্দুদের ভয় দেখানো শুরু করেছে। এই দেবাশিস কি বললো সেনগুপ্তরে, কি এর মৃত্যুর পিছনে এটা কারণ, এই আতঙ্ক। কি ভয়, কিরম ভয়? বলা হচ্ছে ওপার বাংলা থেকে আসা লোকেরা যদি এই আবেদনটা করে, সিএ এর জন্য আবেদনটা করে, তখন তাকে অনেক কিছু স্যালেন্ডার করতে হবে। যা কাগজপত্র আছে, কিছু কাগজপত্র বৈধ, কিছু কাগজপত্র অবৈধ হতে পারে, কারণ আসারই তো অবৈধভাবে আছে। তাহলে এইটাতে কাউকে এমন অনেক হবে যাদের সিএ দেওয়া হবে না, কাগজপত্রই নেই, সেটাই নেই, অনেকে সিএ সার্টিফিকেট দেওয়া হবে না, কিন্তু ওই কমিটির কাছে ধরা পড়ে যাবে সব অবৈধ। ধরা পড়ে গেলে তাদের সিজ করে নেওয়া হবে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড যেটা অবৈধ হবে তাদের কাছে আছে, সিজ করে নেওয়ার পর তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেবে। ভালো করে শুনে নাও। এবং তারা বঞ্চিত হবে। মাননীয় অনেক শ্রী আছে, কন্যাশ্রী, যুবশ্রী, সব কিছু শ্রী আছে না, প্রকল্প আছে। আবার ওই স্বাস্থ্যসাথী, কিসব সাথী আছে,
ক্ষতি নেই, সাথী আছে। আরও যে ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, আরও সব সরস্বতী ভাণ্ডার, দুর্গার ভাণ্ডার কী সব করতে চলেছে, এইসব ভাণ্ডার, শ্রী, সাথী, এই তিনটে থেকে বঞ্চিত হবে তারা। তাই আপনারা ওই সিএর আবেদন করবেন না, মাননীয় একটা চেতাবনী দিয়েছে। এই চেতাবনী দেওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ কনফিউজ হয়ে গেছে, যাবো কি যাব না, তাই তো, পাবো কি পাবো না, খাবো কি খাবো না, যেতে পারি কিন্তু কেন যাব, এই কনফিউশন তৈরি করাটা ক্রেডিট মাননীয় এটা করতে খুব ভালোবাসেন। আমি পরিষ্কার বলছি, দেবাশিস সেনগুপ্ত এইরকম কনফিউশন তৈরি না করলে, তার নিশ্চয়ই কোথাও প্রবলেম আছে, কনফিউশন তৈরি না করলে, যদি তিনি সত্যিই কায়ের জন্য সিএর জন্য আত্মহত্যা করে থাকেন, সে কখনো আত্মহত্যা করতো না। মাননীয় এই কনফিউশন, এই মৃত্যুর দায় মুখ্যমন্ত্রী বলছেন, ঘুরিয়ে আসছে তো। যদি সত্যি করে সিএ এর জন্য মারা যেয়ে থাকে, আত্মহত্যা করে থাকে, আমি জানি না কারা দাবি করছে, পরিবার দাবি করছে, সেই দাবির কতটা যথার্থতা আছে, নাকি তারা ওই বর্তমান শাসক দল করে নাকি এটা বলে কোণঠাসা করার জন্য একটা রাজনৈতিক হুল্লোড় তৈরি করতে চাইছে নাকি, মানে শাসক, মানে কেন্দ্রের শাসক বিজেপি যারা সিএ করেছে তাদেরকে চেতাবনী দেওয়ার একটা চেষ্টা হলো নাকি, নাকি বলতে চাইলাম যে এই সিএ করে নরেন্দ্র মোদী সরকার হিন্দুদের শত্রুতা করছে, তাদের আত্মহত্যায় পরিচিত করছে, এইটা বলার একটা নতুন মানদণ্ড হয়ে গেল না তো। হয়তো দেখা যাবে আত্মহত্যা করছে অন্য কারণে, আর পরিবারের লোক তারা হয়তো শাসক দলের অনুগামী, তাদের শেখানো হচ্ছে এই সাথে ওইটা লাগিয়ে দাও, পাঞ্চ করে দাও, তোমাদের কিছু সুন্দর কিছু দিয়ে দেওয়া হবে। এটা হতেও পারে, নাও পারে, আমি অনুমান করছি। আর হতে পারে এটা যে সিএ এর জন্য সে মারা যায়নি, অন্য কারণে মারা গেছে। আবার হতে পারে সে সিএ এর আতঙ্কে মারা গেছে। যদি সিএ এর আতঙ্কে মারা যায়, এর দায় কিন্তু মাননীয়কে কিছুটা হলেও নিতে হবে, কারণ আমি নিশ্চিত সিএ এর মাধ্যমে কাউকে সরানোর জায়গা নেই। যদি সিএ এর মাধ্যমে মানুষের নাগরিকত্ব চলে যেত, কখনো দিল্লির সরকার যারা হিন্দু ভোটের কথা মাথায় রাখে, তারা হিন্দু ভোটের কথা মাথায় রেখে এই কাজ করতো না। অর্থাৎ বলছেন যে এই মৃত্যুর দায় কেন্দ্র সরকারের কোনোভাবেই নেই, বরং মমতা ব্যানার্জির আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দায় থাকতে পারে, কারণ তিনি ম্যানিপুলেট করেছেন সিএ নিয়ে। সিএ নিয়ে মানুষকে, মুসলমানদেরকে 21 সালে রীতিমতো ভয় দেখিয়েছে, তারা আক্রমণাত্মক হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তারা মারপিট করেছে, তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, ট্রেন পুড়িয়ে দিয়েছে, সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করেছে। শুধু বাংলায় নয়, ভারতে অন্যান্য জায়গায় হয়েছে, বাংলায় ভয়ঙ্করভাবে হয়েছে, এবং তার ফসল তিনি বাড়িতে তুলেছেন ভোটের মাধ্যমে, বিধানসভা ইলেকশনের মাধ্যমে। ক্লিয়ার? এখন দেখছে মুসলমানদের একটা অংশ সচেতন হয়ে গেছে। আমি যেটা আগে বলেছি, আমাদের মতো শয়তানদের জন্য, আমাদের মতো আরও কি শয়তান লোকে সচেতন করে দিয়েছে, চোখ খুলে দিয়েছে। তাই এখন হিন্দু ভোটটা তো লাগবে। হিন্দু ভোটটা যদি সিএর আশীর্বাদ নিয়ে সব একদিকে চলে যায় মুশকিল। তাই হিন্দুদের সমাজের মধ্যে, হিন্দু সমাজের মধ্যে সেখানেও তো কিছু অসচেতন সেকশন আছে, তাদেরকে বিভ্রান্ত করার দায়টা মাননীয় নিয়েছেন। উনি তো আল্লাহর কসম বলেন, প্রায় আল্লাহর কসম, মানে উনি একটা অন্য ধর্মে বিলং করেন, ইসলাম ধর্মের প্রতি তার ন্যূনতম বিশ্বাস নেই। যে ধর্মের প্রতি বিশ্বাস নেই, সেই ধর্মের যিনি প্রধান আল্লাহ, তার কসমকে তিনি রাস্তাঘাটে চলাফেরা করেন। স্যার, আরেকটা প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছে, এই যে সিএ লাগু 2019-এ পাশ হলো, 2024-এ এসে ঘোষণা হলো লাগু হচ্ছে, কেন? তাহলে কি এটা নির্বাচনী জুমলা? এই প্রশ্নটাও কিন্তু হোক না, আমি তো তারা কেন করছে আমি বলতে পারবো না, আমি তার বাইরের লোক, সাধারণ লোক একটা। আমি পরিষ্কার বলছি, কি মনে করেন? আমি আমার মনে করাটা বলছি, সিএএ যদি বেআইনি হয়ে থাকে, উনি বলছেন বেআইনি, ভারতের অগণতান্ত্রিক বলছেন, আরে অগণতান্ত্রিক সংবিধান বিরোধী বলছেন উনি, এটা অনেকেই সংবিধান বিরোধী বলছে। আমি মাননীয়াকে বলছি, সংবিধান বিরোধী কাজ যখন পার্লামেন্টে তোলা হয়েছিল 2019 সালে, যখন বিলটা পাস হলো লোকসভা এবং রাজ্যসভায়, তখন আপনার যারা সাংসদ তারা অনুপস্থিত ছিল কেন? উত্তর দিন। তারপরে যখন পাস হয়ে গিয়ে সিলমোহর দিয়ে দিল, রাজ্যসভা লোকসভা হয়ে রাষ্ট্রপতি যখন সিলমোহর দিয়ে দিল, আইন হয়ে গেল, ল অফ দ্য ল্যান্ড হয়ে গেল, তখন আপনি সুপ্রিম কোর্টে গেলেন না কেন? আইনের চূড়ান্ত ব্যাখ্যা দাতা হচ্ছে সুপ্রিম কোর্ট, সেখান থেকে রেমেডি পেতে পারতেন, সেটাও করলেন না। না করে মুসলমানদের গরম করানো শুরু করলেন। আপনি জানেন মামলা করলে কিছু আপনি হেরে যাবেন। আপনি জানেন যে এটা চলুক, আমার মুসলিম ভোটটা আসুক, হলো। যদি বেআইনি কোনো কাজ হতো তাহলে চলতে দিত। এবার আপনি যেটা বলেছেন যে 21-এর ব্যাপারটা 24 এলো কেন, তাই তো? 19-এ পাস হওয়ার পর এতগুলো বছর লেগে গেল লাগু হতে। ঠিক তাই। এবার আপনাকে বলি, পাস হওয়ার পর নরেন্দ্র মোদী সরকার
তারা দেখছিল যেহেতু দেশের অনেক লোকের আপত্তি বিপত্তি আছে, লোক বিভ্রান্ত, সচেতনতার প্রচার চালাচ্ছিল গোটা ভারতবর্ষে যে সিএ এর মাধ্যমে যে আতঙ্ক তৈরি হয়েছে, এই আতঙ্কিত হবেন না। এটা দুদিনের কথা নয়, কিন্তু ভোটের আগে ভোট স্বার্থ আছে তো, ভোটের স্বার্থ অসুবিধা কি আছে তাতে? আপনি বলবেন ভোটের স্বার্থ, মাননীয় এটা বলছে। আরে ভারতবর্ষে কোনটা ভোটের জন্য হয় না বলুন তো? ভোটের জন্য যাই হোক, ফলটা কি দেখতে হবে আপনাকে? রাম মন্দির বলেছিল, নির্বাচনী ইশতেহারে ছিল, বাস্তবায়িত করেছে। মাননীয় বলেছিলেন রাম মন্দির বলছে বটে কিচ্ছু করবে না, করে দিয়েছে। 370 বাতিল করে দিয়েছে। 3 তালাক বন্ধ ইশতেহারে ছিল, করে দিয়েছে। এই যারা ওপার বাংলা থেকে বা যারা হিন্দু সংখ্যালঘুরা এইদিকে এসছে, ভারতে এসছে, ভালো বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, তাদেরকে সম্মান দিয়েছে। এটা ভোটের আগে দিক আর ভোটের পরে দিক, আর ভোটের অনেক আগে দিক, এইটা আমরা মূল্যায়ন করব কেন? ভোটের আগে দিয়েছে, আপনি বলবেন রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল। ভোটের জন্য যদি ভালো কাজ কেউ করে থাকে অসুবিধা কী আছে? আমি ধরলাম যে মোদিজিরা ভোটের জন্য ভোটের আগে দিয়েছে, করেছে। এটা সমস্যা কি? ভোটের আগে না করলে ওই লোকগুলোর কাছে বিট্টা করা হতো, লোক ভোট চাইতে যাবি করে। ধরুন মতুয়া অংশের মানুষরা, যাদেরকে শান্তনু ঠাকুররা ভোট চাওয়ার জন্য, আমি বলি শান্তনু ঠাকুররা যে অ্যাঙ্গেল থেকে ওখানে রাজনীতি করেছে, তাদেরও তো সম্মান মর্যাদা বলে কথা আছে। আমি কথা বলছি, তারা যদি মনে করে মোদিজিদের কাছে দরবার করেছে যে স্যার ভোট হওয়ার আগে আমরা তো প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা কি বলে যাব ওদের কাছে, কিন্তু ন্যায্য প্রতিশ্রুতি। তো আপনি একটু দেখুন তাদের আইনটা পাস হয়, মানে আইনটা পাস নয়, যাতে লাগু হয়। তো তিনি লাগুটা করেছেন। আমি ধরলাম ভোটের ন্যূনতম স্বার্থ আছে, থাক অসুবিধা কি আছে বলুন? ধরুন ভোটের সাথে মানুষের কল্যাণ সাধিত হয়ে গেল, ক্ষতি কি আছে? ধরুন ভোটের সাথে অসহায় বেকার ছেলেরা চাকরি পেয়ে গেল, এতদিন কেন হয়নি এই প্রশ্নটা? আমি তো আপনাকে বলছি, ধরুন ভোটের স্বার্থে, ভোটের কথা মাথায় রেখে বেকার অসহায় ছেলেদের চাকরিটা হয়ে গেল, অসুবিধা আছে কিছু? ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী এবারে ভোটের জন্য যারা গাছতলায় বসে আছে গান্ধীমতি পাদদেশে আর মাতৃগিনাজের মতি পাদদেশে, প্রত্যেকের চাকরিটা করে দিল, যাদের প্রাপ্য। সেটা ভালো না খারাপ? ভোটের সাথী ধরুন ভোটই সই, তাহলে তো ভালো। যেমন ধরুন ভোটের স্বার্থে আমাদের এই যত বেআইনি কর্মকাণ্ড চলছে, বাড়িঘর তৈরি হয়েছে ভেঙে পড়ে যাচ্ছে, ওগুলো ঠিক করে দেওয়া হলো। মানুষের কল্যাণ। আমি নরেন্দ্র মোদীজিরা ভোটের একটু আগে করলো কেন, সেটা তার ব্যাপার। আপনি বলবেন, অনেক লোক বলবেন যে ভোটটা সামনে তাই করেছে, তাই যদি হয় লাভ হলো না ক্ষতি হলো? আপনি লাভ ক্ষতি দেখুন, মানুষের কল্যাণ হলো না অকল্যাণ হলো? ওপার বাংলা থেকে আসা অসহায় মানুষদের চোখের জল যদি না মুছতো, এত আনন্দ উৎসব হতো না গোটা বাংলায়। ওপার বাংলা থেকে আসা মানুষরা আনন্দ উৎসব করেছে, কাঁদিনি, কিন্তু কোথাও মাতম হয়নি, কোথাও রোদন হয়নি, ক্রন্দন হয়নি, তাই তো? আনন্দ উৎসব হয়েছে। ফলে আজকে দেবাশিস কি সেনগুপ্ত না কি বলেন মারা গেছে, আমার দুঃখ লাগছে। হয় তার অহেতুক অসচেতনতা ছিল, মানসিক সমস্যা থাকলেও থাকতে পারে, জানার চেষ্টা করেনি, আমাদের মতো লোকের থেকে জানতে চাইলে নিশ্চিত জানিয়ে দিতাম। অথবা অন্য কারণে মারা গেছে, অথবা আতঙ্কিত হয়ে মারা গেছে। যদি হয়, দায় মাননীয়াকে কিছুটা হলেও নিতে হবে।